আলোচনা করে নিই আর কি। তো ছোটখাটো কিছু বিষয় আসলে আমরা আলোচনা করছি আর কি। তো আমরা আজকেই মূলত ধরা যায় যে আমরা আসলে শুরু করতেছি, বাট প্রথম দিকে যে টপিকগুলো ছিল সেগুলো তোমাদের সাথে অনেক কিছুর সাথে ফ্যামিলিয়ার। সো এখানে হয়তো আমি একটু স্কিপ করে যাব তোমাদের। আচ্ছা, যেটা হয়েছে যে আমাদের এই কোর্সের নাম হচ্ছে গিয়া ভিএলএসআই। সো প্রথমেই আমাদের আসলে বুঝতে হবে যে ভিএলএসআই টার্মটা আসলে কি জিনিস আর কি। ঠিক আছে, ভিএলএসআই টার্মটা বলতে আমরা আসলে কি বুঝাই আর কি। তো ভিএলএসআই একটা ওইটা ছিল জাস্ট। ঠিক আছে, তো ভিএলএসআই দ্বারা আসলে মূলত এইটাকে আসলে ইন্ডিকেট করে যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, তো তোমার এই টার্মটা হচ্ছে কি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, ইন্টিগ্রেশন আর কি। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা কতগুলা কম্পোনেন্টকে, আইসি বলবো না, কম্পোনেন্টকে আমরা আসলে একটা সারফেসের আন্ডারে আসলে নিয়ে আসতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা যদি যে কোনো ডিভাইস দেখি বা যে কোনো প্রসেসর দেখি বা তার ব্যাকগ্রাউন্ডের যদি সার্কিটটা দেখি, আমরা দেখবো যে ওই সারফেস বোর্ডের মধ্যে আসলে ছোট ছোট করে অনেক সার্কিট আসলে যুক্ত আছে। মানে করো তুমি একটা রেজিস্ট্যান্স আর মনে করো একটা ট্রানজিস্টর এবং একটা ক্যাপাসিটর, যখন তুমি একটা জায়গায় একটা বোর্ডের মধ্যে আঁকতেছো আর কি, মনে করো ট্রেনার বোর্ডে তুমি যখন এক্সপেরিমেন্ট করতেছো, সেটাকে যখন তুমি নিয়ে আসতেছো, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশন। কারণ তুমি রেজিস্ট্যান্সের সাথে ট্রানজিস্টর নিচ্ছ, ক্যাপাসিটর নিচ্ছ, নিয়ে সেখানে কোনো একটা এক্সপেরিমেন্ট চালানোর চেষ্টা করতেছো আর কি, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আসলে এক্সপেরিমেন্ট মানে ইন্টিগ্রেশন আর কি। সো আমাদের ইন্টিগ্রেশনটা আসলে লার্জ স্কেলে হয়ে থাকে, অনেক লার্জ স্কেলে। মানে তুমি যদি কোনো অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করে থাকো, সেটার ইন্টিগ্রেশনটা হয় হচ্ছে গিয়ে অনেক লার্জ স্কেলে আর কি। ছোট স্কেলে খুব কম হয় এখন, আগে হইতো আর কি, কিন্তু এখন আসলে অনেক কম হয়। আগে তোমরা, আমি জানি না ইলেকট্রনিক্সের সময় স্যার তোমাদেরকে দেখাইছে কিনা, আগে একটা ট্রানজিস্টর, মনে করো যে একটা এই রুমের অর্ধেক সাইজের একটা ট্রানজিস্টরের সাইজে ছিল এই অর্ধেক। ঠিক আছে, বিশাল বড়। ঠিক আছে, বা আগের যুগের যদি কম্পিউটার দেখো, বিশাল সাইজের কম্পিউটার। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আসলে আস্তে আস্তে টেকনোলজি চেঞ্জ হয়ে 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 কিন্তু এখন আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এই কোর্সটা দ্বারা আসলে যেটা বোঝাইতে চাচ্ছে যে আমরা আসলে সার্কিট ডেভেলপ করব এবং সেই সার্কিট গুলাকে একটা ছোট পরিসরে কতটুকু আমরা আসলে ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট করার ওয়েটা কি, অথবা কিভাবে আমরা সেটার অ্যানালাইসিস করি, সেই জিনিসগুলো আমরা আসলে এখানে আসলে দেখার চেষ্টা করব এই কোর্সের আন্ডারে আর কি। সো ইন্টিগ্রেশন এখানে বড় একটা আসলে পার্ট। এখন যেহেতু এখানে বলতেছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, তাহলে কি স্যার স্মল স্কেল ইন্টিগ্রেশন বলেও কিছু আছে? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি ছিল আর কি। সো সেটা তুমি যদি মনে করো যে 50 বছর বা 60 বছর আগে চলে যাও, তখন যে ইন্টিগ্রেশনটা হইতো সেটা হচ্ছে কি স্মল স্কেলে হইতো আর কি। তারপরে তোমার ওইখান থেকে পরিধিটা আস্তে আস্তে আসলে বাড়ছে, তার থেকে আরেকটু বাড়ছে। ঠিক আছে, আগে যেমন স্মল স্কেল বলতে যেটা বোঝায় যে তোমার 10 থেকে 100 টা তুমি কম্পোনেন্টকে একসাথে করে নিয়ে আসছো, সেটা কি স্মল স্কেল বলতেছে। তুমি যদি তার থেকে একটু বড়তে যাও, দেখবা যে ওইখান থেকে তোমার হচ্ছে গিয়ে 1000, যেটাকে আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন। এইটা, সো এই স্মল স্কেল ইন্টিগ্রেশনের আন্ডারে তোমার 10 থেকে 100 কম্পোনেন্টকে তুমি একটা জায়গায় নিয়ে আসতে পারবা। তারপরের ভার্সনটা হচ্ছে গিয়া তোমার এমএসআই, যেখানে হচ্ছে গিয়া তুমি মোটামুটি 100 থেকে 1000 পর্যন্ত কম্পোনেন্টকে একটা জায়গায় নিয়ে আসতে পারবা আর কি। তারপরেরটাকে আমরা বলি হচ্ছে এলএসআই, যেখানে তোমার আসলে 1000 থেকে শুরু করে মোটামুটি 10,000 পর্যন্ত কম্পোনেন্টকে তুমি একসাথে আসলে কানেক্ট করে নিয়ে আসতে পারবে, মানে একটা সাবজেক্টের আন্ডারে নিয়ে আসতে পারবে এবং সেটা দিয়ে কোনো অ্যাপ্লিকেশন আসলে ডেভেলপ করতে পারবে আর কি। কারণ যে কোনো অ্যাপ্লিকেশনে তুমি ডেভেলপ করতে যাও না কেন, ওখানে শুধুমাত্র একটা আইসির প্রয়োজন তা কিন্তু না আর কি। ওখানে কিন্তু মাল্টিপল কম্পোনেন্টের বা আইসি তোমার আসলে প্রয়োজন হয়ে থাকে আর কি। ঠিক আছে, সো ওই প্রয়োজনটা এক একটা কাজে ইউজ করে আর কি। সাপোজ এই কথার এই মোবাইলের কথাই যদি তুমি চিন্তা করো, মোবাইলের ফাংশন তো একটা না। ও তোমাকে হয়তো বা এসএমএস রিড করে দেখাচ্ছে, ও তোমাকে কল করে দেখাচ্ছে, ও তোমাকে হয়তো বা ইউটিউবে কিছু একটা ভিডিও দেখাচ্ছে, আবার তুমি মনে করো সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারতেছো, অথবা তুমি কোনো একটা পিডিএফ ফাইলকেও পাঠাইলে সেটাকে রিড করতে পারতেছো। তাহলে এই যে কাজগুলা নিশ্চয়ই একটা সিঙ্গেল সার্কিট বা আইসির পক্ষে আসলে সম্ভব না।
সো এইগুলার পিছনে এক একটা ডিফারেন্ট আইসি আছে, তাহলে সেটা তো পুরোটাই এই মোবাইলের ভিতরে নিশ্চয়ই ইন্টিগ্রেট করা আছে, ঠিক আছে। এবং এইটার ভিতরে যত কিছু জিনিস আছে সেগুলো আসলে লার্জ পরিসরে আছে, কারণ তুমি তো নিশ্চয়ই জাস্ট একটা মনে করো যে বিট নিয়ে কাজ করতেছো না, যেখানে তুমি আসলে ডেটা দিতেছো, এখানে তোমার লাখ লাখ বিটের ব্যাপার, সো ওই বিটটাও সে আবার হ্যান্ডেল করতেছে। তো তার মানে এখানে শুধুমাত্র ছোট একটা আইসি নাই, আইসির ভিতরেও আবার অনেকগুলা আসলে অপশন আছে আর কি, ঠিক আছে। সো সবকিছু মিলে আসলে এখানে আসলে ইন্টিগ্রেশন হচ্ছে আর কি। তো এইটা আমাদের তারপরে আমাদের আসলে মূলত আসছে হচ্ছে কি ভিএলএসআই। এটা মোটামুটি ধরা যায় যে 1960 সালে এটা হয়েছে, এটা 1970, এটা হচ্ছে 1980 তে হয়েছে আর কি, ঠিক আছে। এবং ভিএলএসআই বলা যায় যে আমাদের আসলে এখানে 10,000 থেকে 10 লাখ, এটা তোমার মোটামুটি 2000 সালে এটা আসলে ডেভেলপ হয়েছে। সো 2000 সাল কিন্তু খুব বেশি দূরে না, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, যেটা হয়েছে যে তোমার এইটার পরে যেটা হয়েছে যে তোমার আসছে হচ্ছে ইউএলএসআই, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশনটা তোমার এক্সাম্পল কি, আমরা জানি যে সুপার কম্পিউটার আছে, তো বাংলাদেশে কোনো সুপার কম্পিউটার কি আছে? বাংলাদেশে সুপার কম্পিউটার আছে কিনা আমি জানি না, কি জানা আছে? বাংলাদেশে সুপার কম্পিউটার হয়তো বা নাই, বাট বিভিন্ন আমাদের ডেভেলপ কান্ট্রি গুলোতে আসলে আছে। ইউরোপে গেলে জার্মানিতে সুপার কম্পিউটার আছে। এখন সুপার কম্পিউটার যেই কাজগুলো করে সেগুলো আসলে ডেফিনেটলি সেখানে তোমার অনেক বড় ইন্টিগ্রেশনের প্রয়োজন হয় আর কি। সো ওইসব জায়গায় শুধুমাত্র আমাদের এই আলট্রাটা আমরা ইউজ করি, এবং এই আলট্রাটা এখনো আসলে রিসার্চ পর্যায়ে আছে। হয়তোবা দেখা যাবে যে আরো 50 বছর বা 60 বছর পরে আমরা ভিএলএসআই অ্যাবসোলিউট হয়ে গেছে, কারণ এগুলা কাইন্ড অফ এখন অ্যাবসোলিউট যা হচ্ছে এইটা দিয়ে ভেরি লার্জ স্কেলেই হচ্ছে আর কি। এখন কিছুদিন মানে 50 বা 10 50 60 না, হয়তো বা 10-15 বছর পরেই দেখা যাবে যে সেখানে আরো মানে এই আলট্রা নিয়ে এখন সবকিছু আসতেছে, এবং প্রত্যেকটাই যখন ডিভাইস হচ্ছে তখন আলট্রা হচ্ছে আর কি। এখন আমি দেখলাম আগে মোবাইল ফোনগুলো যখন বিক্রি করতো, ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে ওরা কি বলতো যে 4GB র্যাম অথবা 4GB রোম বা 64GB রোম, ঠিক আছে। এখন দেখি তারা প্রসেসরের কথা উল্লেখ করে দেয় যে 6 ন্যানোমিটার প্রসেসর, 3 ন্যানোমিটার প্রসেসর, ঠিক আছে। এই যে কথাটা বলতেছে 6 ন্যানোমিটার 3 ন্যানোমিটার, এটা সরাসরি তোমার ভিএলএসআই এর সাথে কানেক্টেড জিনিস প্রসেসরটা। তার মানে সে ওই ন্যানোমিটার স্কেলে কাজ করে সে হচ্ছে গিয়া ওই জিনিসটাকে আসলে তৈরি করছে, ঠিক আছে। তো এখন একটা জেনারেল মানুষের পক্ষে এই ন্যানোমিটার প্রসেসর কি জিনিস সেটা কিন্তু বুঝতে পারবে না, বাট অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা কিন্তু আসলে জিনিসটাকে বুঝতে পারবো, পসিবল আমাদের পক্ষে বোঝা। ওকে, তো এটা কাইন্ড অফ ওনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। এবং মজার বিষয় হচ্ছে তুমি কোনো একটা মোবাইল ফোনের দোকানে যাও, ওকে তুমি জিজ্ঞাসা করবো যে ছেলেটা আসলে যা বা যে মেয়েটা আসলে মোবাইল ফোন বিক্রি করতেছে, ঠিক আছে, ওকে তুমি জিজ্ঞাসা করো যে স্পেসিফিকেশনের মানে কি, আপনাকে আমাকে একটু বুঝায় বলেন, স্ন্যাপড্রাগন বলতে কি বোঝায়, ঠিক আছে। ও তোমাকে এমন সব কিছু বুঝাবে যদি যদি সে মনে করো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, সে শুনে মনে হয় ওরে বাবা এটা তো বিশাল কিছু এই মোবাইলে, ঠিক আছে, এটাই কিনতে হবে। কিন্তু তোমার কাছে কিছু কিছু টার্ম তোমার কমন পড়বে, এবং তুমি কিছু কিছু জায়গায় বুঝতে পারবা যে ও আসলে কি বলতেছে, এবং ওর কথাগুলো কিছু কিছু জায়গায় ভুল, হয়তো তুমি সেটা সংশোধন করবা না, বাট হয়তো মনে মনে হাসবা যে উনি আসলে কি বলতেছে আর কি। আমি জানি না তোমরা করো কিনা, কারণ আমিও মাঝে মধ্যে গিয়া যখন কথা শুনি আমার কাছেও কিছুটা হাসি পায় আর কি, এবং এই যেসব বুঝাইতেছে এগুলোতে কিসব বুঝাইতেছে এগুলো সঠিক কিছু না, ঠিক আছে। এই নিয়ে যাই হোক, তো এই স্পেসিফিকেশন গুলো কিন্তু এখন মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে তারা আসলে বলতেছে আর কি। ওই ন্যানোমিটারটাই আমাদের আসলে ব্যাপার, ওই ন্যানোমিটারটা মানেই হচ্ছে কি আমরা এই পদ্ধতিতে আসলে ডিজাইনটা করছি আর কি ভিএলএসআই। তার মানে আমাদের ভেরি লার্জ স্কেলে আমরা আসলে ইন্টিগ্রেশন করব আর কি। তাহলে আমরা কি বললাম, ইন্টিগ্রেশন কাকে করব, আমরা হচ্ছে ছোট ছোট কম্পোনেন্ট গুলোকে আসলে করব আর কি। কইরা আমরা আসলে কি তৈরি করতেছি, যেটাই আসলে আমাদের ওই যে আমাদের টপিক যেটা লেখা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা বলি হচ্ছে কি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। বিভিন্ন সার্কিটকে আমরা আসলে ইন্টিগ্রেট করতেছি বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট করে আর কি, ঠিক আছে। এখন এখানের মধ্যে আমি গত ক্লাসে কি জিজ্ঞেস করছিলাম জানি না, ভুলে গেছি, আইসি এবং চিপ। চিপও তো বলি আমরা অনেক সময়, তাই না? তো সেই আইসি এবং চিপের মধ্যে আসলে পার্থক্য কি, এটা বলবে হচ্ছে ওই যে জি এমন মানুষে জিজ্ঞাসা করলেন স্যার, আইসি তো হচ্ছে অনেকগুলো সার্কিটকে একসাথে ইন্টিগ্রেট করে।
চিপও তো তাই না, চিপও তো কিন্তু তাই, ঠিক আছে। চিপ আর আইসির মধ্যে খুব বেশি আসলে পার্থক্য নাই, যেটা হয়েছে গিয়ে চিপ মানেও হচ্ছে গিয়ে তোমার আসলে ইন্টিগ্রেশন করতেছো আর আইসিটা তোমার কথার মধ্যে কিন্তু চলে আসছে, আইসি কে তুমি কি করতেছো, সার্কিটটাকে ইন্টিগ্রেট করতেছো। আর চিপ মানে হচ্ছে গিয়া তুমি যে সার্কিটের থেকে তো একটা কম কি পাইছো, তুমি মনে করো একটা কম্পোনেন্ট পাইছো, কালো রঙের একটা কম্পোনেন্ট পাইছো না, সো ওই বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে যখন তুমি এখানে এইভাবে নিয়ে বসাইতেছো, সেটা হচ্ছে কি আমাদের চিপ, ঠিক আছে। আর এটার ভিতরে কি ছিল, যে সার্কিট, সার্কিটটাকেও কিন্তু তুমি ইন্টিগ্রেট করছো। তাহলে সার্কিটটাকে যখন তুমি ইন্টিগ্রেট করতেছো কম্পোনেন্ট গুলো দিয়ে আর কি, যেমন মনে করো যে রেজিস্টর, ক্যাপাসিট্যান্স, ট্রানজিস্টর, ঠিক আছে, এগুলাকে দিয়ে যখন তুমি সার্কিট, কারণ সার্কিট ডেভেলপ করার জন্য তো তোমার এগুলোর প্রয়োজন হচ্ছে আর কি, তো সেগুলোকেও তো তুমি ইন্টিগ্রেট করতেছো, সেটা মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আর ইন্টিগ্রেটেড সার্কিট থেকে যে প্রোডাক্টটা বের হলো, প্যাকেজটা বের হলো, সেটাকে যখন তুমি সাজাচ্ছ আর কি, সাজায়া যখন তুমি বলতেছো দ্যাট ইজ মোবাইল, মোবাইলের প্রসেসর, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গেছি, ঠিক আছে। তো এইটা একটা কমন কোশ্চেন, তবে আর ওই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে গেলে ওনারা ভাইবার সময় এগুলা জিজ্ঞাসা করেন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইসি এন্ড চিপ, তোমার মধ্যে কোনো নলেজ আছে কিনা সেটা বোঝার জন্য আর কি, যে তুমি আসলে জিনিসটার পার্থক্য বুঝো কিনা, ঠিক আছে। তো এনিওয়ে, সো এই ইন্টিগ্রেটেড সার্কিটটাকে আমরা আসলে ডিফারেন্ট ক্যাটাগরিতে আসলে ভাগ করতে পারি। তো আমি খুব বেশি ভাগের ইয়েতে যাব না স্যার। স্যার আমরা বিএলএসি শিখতেছি স্যার, বিএলএসি শেখার জন্য কি এসএসআই, এমএসআই, এলএসআই লাগবে না না? না না, এটা জাস্ট ট্রেন্ডটাকে দেখাইলাম যে তোমার আসলে ভিএলএসআই টা এখন কোথায় আছে বা কিভাবে আসলো জিনিসটা, ঠিক আছে। এখানে আমাদের এখন মূল কাজই হচ্ছে কি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব আমরা, ভিএলএসআই জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব আর ওকে। সো এখানে যেটা হয়েছে যে আমাদের ভিএলএসআই আমরা জাস্ট ইন্টিগ্রেশন করতেছি, এতটুকুই জাস্ট এখানে আসলে বলা যে এটা আসলে কিভাবে আসলো আর কি জিনিসটা এই। আচ্ছা, এই আইসি আমাদের এখানে আসলে ইন্টিগ্রেটেড সার্কিট বলতে কি বোঝায় এই জিনিসটা আসলে আছে আর কি। এটা পরীক্ষায় এরকম জিনিস জীবনেও আসবে না, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। সো তোমার জাস্ট নলেজের জন্য এই জিনিসটা এখানে রাখা আর কি। আমার মনে হয় তোমার অলরেডি নলেজ হয়ে গেছে সেই জিনিসটা, সেটা তুমি মাথায় রাখলেই মোটামুটি হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা, এখানে হচ্ছে কি আইসি ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, এটাকে আমি স্কিপ করে গেলাম। এটা হচ্ছে কি ক্লাসিফিকেশন আর কি, আইসি ক্লাসিফিকেশন, এটাকে তুমি ডিফারেন্ট ওয়েতে আসলে ক্লাসিফিকেশনের আন্ডারে নিয়ে আসতে পারো। তুমি যদি চিন্তা করো যে এটা আমি অ্যাপ্লিকেশনের উপরে চিন্তা করব যে একটা আইসি কত রকমের ভাবে হতে পারে, সো অ্যাপ্লিকেশনের ভাবে চিন্তা করলে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের প্রয়োজন হয় অ্যানালগ সার্কিটের, কিছু কিছু জায়গায় দরকার হয় ডিজিটাল সার্কিটের। তার মানে অ্যানালগ আইসি, ডিজিটাল আইসি বলে কিছু একটা থাকতে পারে, আবার অ্যানালগ ডিজিটাল দুইটা মিলায় কিছু হইতে পারে আর কি, যেটাকে আমরা বলি মিক্স সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, সেটার উপরে বেস করে তুমি জিনিসটাকে আসলে সাজাইতে পারো। আবার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এটার উপরে বেস করেও আইসিটাকে আসলে তুমি সাজাইতে পারো। সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের এই যে আমরা বলতেছি যে আমাদের ইন্টিগ্রেশন করব সার্কিট গুলাকে যে বানাবো আর কি, তাহলে সার্কিট গুলাকে বানানোর জন্য আমাকে যে কোনো একটা টেকনোলজি ফলো করতে হবে, টেকনোলজি, ঠিক আছে। সেইখানে আমাদের প্রতিষ্ঠিত দুইটা ধরনের টেকনোলজি আছে, একটাকে বলে হচ্ছে মস টেকনোলজি, ঠিক আছে, আর একটাকে বলে হচ্ছে কি বাইপোলার টেকনোলজি, ঠিক আছে। মস টেকনোলজির ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি আমাদের মসফেট, ঠিক আছে। আমরা যে এই ধরনের মসফেট নিয়ে আসলে পড়াশোনা করে আসছি এতদিন ধরে, তোমরা আর কি এনমস বলো, পিমস বলো, বা এন টাইপ বলো, পি টাইপ বলো, সেই মস গুলা হচ্ছে কি আমাদের মস টেকনোলজির আন্ডারে। সো তুমি কোন সার্কিট যদি এই মস দিয়ে আসলে ডিজাইন করো তাহলে সেটা হবে হচ্ছে কি তোমার মস টেকনোলজি। আর কোন সার্কিট যদি তুমি বিজিটি দিয়ে আসলে ডিজাইন করো, ঠিক আছে, কারণ ট্রানজিস্টরের মধ্যে আমি জানি যে দুই ধরনের ট্রানজিস্টর আছে আর কি, একটা হচ্ছে কি মস ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি বাইপোলার ট্রানজিস্টর, তাই না। তো আমরা যদি কোনোটা আসলে বিজিটি দিয়ে আসলে ডিজাইন করি এবং সেটা দিয়ে যদি সার্কিট ড্র করি, তাহলে যে টেকনোলজিটা আসলে ডেভেলপ হয় সেটাকে আমরা বলে হচ্ছে কি বাইপোলার টেকনোলজি, ওকে। তো আমরা মস এবং বাইপোলার দুইটার মধ্যে, দুই টেকনোলজির মধ্যে পার্থক্য কি এবং মসফেট অথবা বিজিটির মধ্যে পার্থক্য কি, কিছুটা হলেও তোমরা আগে পড়ে আসছো না, কিছু কিছু নলেজ আছে। কেউ কি পার্থক্য বলতে পারবে একটা দুইটা সাহস করে? বিজিটি কারেন্ট কন্ট্রোল, তারপর স্যার মস ভোল্টেজ কন্ট্রোল। হ্যাঁ, গুড, ভেরি গুড। বিজিটি হচ্ছে আমাদের কারেন্ট কন্ট্রোল ডিভাইস আর মসফেট হচ্ছে কি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারো যে
কোন কন্ট্রোলটা আসলে ডিফিকাল্ট, ভোল্টেজ কন্ট্রোল করাটা ডিফিকাল্ট না কারেন্ট কন্ট্রোল করাটা ডিফিকাল্ট? কারেন্ট কন্ট্রোল করা ডিফিকাল্ট। তোমরা যে এক্সপেরিমেন্ট গুলো করো কোথাও কি তুমি কারেন্ট সোর্স দিতে পারছিলা? তোমার কারেন্ট সোর্স দিতে হলে কি করতে হয়? ভোল্টেজ দিয়ে রেজিস্ট্যান্সের মাধ্যমে কতটুকু তোমার কারেন্ট দরকার ওইটা দিয়ে কিন্তু কন্ট্রোল করে তারপরে তুমি কারেন্ট দিতেছিলা, সোর্স দিতেছিলা, তাই না? সরাসরি কি তুমি কারেন্ট সোর্স দিতে পারতেছিলা? পারতেছি না। বাট ভোল্টেজ সোর্স যদি দিতে চাও সরাসরি দিতে পারতেছো। তার মানে এখন যদি তোমাকে এখন চুজ করতে বলি যে তুমি কি কারেন্ট সোর্স চুজ করবা না ভোল্টেজ সোর্স চুজ করবা? ভোল্টেজ সোর্স চুজ করবা আর কি। সো এখানে কিছুটা অ্যানসার তোমার কাছে চলে আসছে। স্যার কোন ধরনের টেকনোলজি আমরা আসলে বেশি ইউজ করি? মসফেট। এইজন্য মসফেটটাকে আসলে বেশি ইউজ করা হয়। একটা পার্থক্য এগেইনস্টে বললাম আর, ঠিক আছে? একটা পার্থক্য এগেইনস্টে এই জিনিসটা আর কি। আচ্ছা, আরেকটা জিনিসে আসি, আমাদের সার্কিট ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? আমরা জানি যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের মধ্যে কিছু জায়গায় পার্থক্য আছে, ঠিক আছে? পার্থক্যগুলো জানো তো সবাই? ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের পার্থক্য এটা কিন্তু ডিজিটাল ক্লাসেও জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ? আচ্ছা, যদি না জানা থাকো জানবা, এটা মুখস্থ করার কিছু নাই, এটা তুমি ফিল করতে হবে তোমাকে। এই অ্যাটলিস্ট এই জায়গাটাতে ফিল করতে হবে, কারণ তুমি একজন ট্রিপল ই গ্র্যাজুয়েট হবা। এই জায়গাটায় যদি তুমি ফিল না করতে পারো তাহলে তো হবে না। ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে বলবো আর কি নিজেকে? আচ্ছা, আমরা ইলেকট্রনিক্স হচ্ছে লো ভোল্টেজ নিয়ে কাজ করি, ঠিক আছে? লো ভোল্টেজ নিয়ে কাজ করি, একদমই লো ভোল্টেজ নিয়ে কাজ করার চেষ্টা করি আর কি। কেন আমরা লো ভোল্টেজ নিয়ে কাজ করি? কারণ আমরা চাই এই মোবাইলটা যেন আমার 15 দিনের ব্যাকআপ থাকে মোবাইলে, ঠিক আছে? মানে চার্জ দিতে না হয়, তাই চাই না? তার মানে মোবাইলটা যদি 15 দিনের চার্জ হওয়া মোবাইল হয়ে থাকে তার মানে আমার চার্জের কোনো ঝামেলা নাই, পাওয়ারের কনজাম্পশন কম হবে। তাহলে 15 দিন কখন থাকবে? ব্যাটারি থেকে তুমি তো পাওয়ার দিতেছো তাকে। এখন যে সার্কিটগুলো রান হচ্ছে ইন্ডিভিজুয়াল ওর ভিতরে প্রসেসরের মধ্যে, সেখানে সে যদি পাওয়ার কনজাম্পশনটা একটু কম করে নেয় তাহলে তোমার ওভারঅল পাওয়ারটা কম খরচ হচ্ছে। কম খরচ হলেই তো তোমার সেটা অনেক বেশি থাকতেছে আর কি, ঠিক আছে না? তার মানে আমরা লো পাওয়ারের জিনিসটাকে নিয়ে আসতে চাই আর কি। একদমই পাওয়ার কনজাম্পশনটা যেন আমার একদমই আসলে কম হয় আর কি। তাহলে পাওয়ার কনজাম্পশনটা যদি একদমই কম করতে হয় তাহলে আমরা কি করব? সার্কিট যখন আমরা ডেভেলপ করব সেই সার্কিটের বেসিক যে সার্কিটটা থাকবে সেই সার্কিটে যেন পাওয়ার কনজাম্পশন কম করে নেয়। সো এইখানে তোমার মসফেট অনেকখানি আগায় আছে। কিভাবে আগায় আছে? পাওয়ারের মধ্যে আমাদের দুইটা টাইপস আছে, একটাকে আমরা বলি স্ট্যাটিক পাওয়ার আর একটাকে বলি ডাইনামিক পাওয়ার। স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন, ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। স্ট্যাটিক মানে যখন সার্কিট হচ্ছে কি আইডিয়াল অবস্থায় থাকে, মানে কোনো অপারেশনে নেই, ঠিক আছে? কোনো অপারেশন যদি না থাকে তাহলে তো কোনো ধরনের পাওয়ার কনজাম্পশন হওয়ার কথা না। হওয়ার কথা কি? কোনো ধরনের কথা না। তার মানে মসফেট কোনো ধরনের পাওয়ার তখন কনজিউম করে না। কিন্তু বিজিটি আবার যদি তুমি সেম সার্কিটই বিজিটি দিয়ে বানাও তোমার ওই সময় সে পাওয়ার কনজাম্পশন করবে। কারণ তুমি জানো যে বিজিটির মধ্যে একটা লিকেজ কারেন্টের ব্যাপার আছে, তোমরা কিন্তু সলভ আউট করে আসছো, ঠিক আছে? লিকেজের একটা ব্যাপার আছে, সেই লিকেজের কারণে দেখা যায় যে সেখানে একটা পাওয়ার কনজাম্পশন চলে আসে আর কি। ওকে, সো স্ট্যাটিক অবস্থায় তোমার মসফেট কোনো ধরনের পাওয়ার দিচ্ছে না, কিন্তু বিজেটি স্ট্যাটিক অবস্থায় মানে হোল্ড অবস্থায় তোমাকে কোনো একটা পাওয়ার দিচ্ছে। তার মানে ডেফিনেটলি যে পাওয়ার দিচ্ছে তুমি তার দিকে আগাও না। ওকে, আচ্ছা, সো এরকম ভাবে বেস করে মসফেট এবং বাইপোলারের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। সেই পার্থক্যের উপরে বেস করে আসলে মসফেট টেকনোলজিটাই বেশি আগায় আছে এবং আমাদের যেই সার্কিটগুলো ডিজাইন করা হয়, এই যে ইন্টিগ্রেশন করা হচ্ছে যে এখানে, সেখানে আসলে মসফেট টেকনোলজিটাকে আসলে ইউজ করা হয়ে থাকে। তো কিছু জায়গায় তোমার বাইপোলারটাকেও ইউজ করা হয়ে থাকে, আবার কিছু জায়গায় দেখা গেছে যে মসফেটের কিছু আসলে অ্যাডভান্টেজ আছে। মনে করো যে বাইপোলারের সাথে যদি আমি কম্পেয়ার করি 80%ই আসলে মসফেট আগায়, বাট 20% তো আসলে বাইপোলার। তাহলে 20% বাইপোলারের যে অ্যাডভান্টেজ আর 80% এর যে মসফেটের অ্যাডভান্টেজ, দুইটাকে যদি আমি কালেক্ট করে একসাথে করি তাহলে আমি 100% হয়ে যাচ্ছি। সো সেখানে কনসেপ্ট থেকে আসলে আসে বাইসিমস টেকনোলজি। বাইসিমস নামে আরেকটা আছে, যেখানে আসলে বাইপোলার এবং মসফেট দুইটাকেই করা যায়। কিন্তু আমরা যে এরকম টপিক আমাদের আসবে সামনে, আমরা দেখতে পাবো ওখানে যে দেখবো যে আমাদের সার্কিটের যে কমপ্লেক্সিটি সেটা হিউজ পরিমাণে তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো ওইটা যখন আমরা ফ্যাব্রিকেট করতে যাব, ফ্যাব্রিকেশন করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। তো এই জন্য হচ্ছে গিয়ে বাইসিমসটাকে আমরা আসলে মোটামুটি অ্যাভয়েড করে যাই আর কি, শুধুমাত্র মসফেটটাকে আমরা আসলে করি। বাট কিছু জায়গায় হয়তো বা বাইসিমস দিয়ে আসলে আমরা ডিজাইন করে থাকি আর কি। সিমস মসফেটটাই আসলে সিমস, ঠিক আছে? স্যার বাইসিমস যদি করা যায় তাহলে কি 100% এফিশিয়েন্সি দিবে? 100% এফিশিয়েন্সি দিবে যদি করা যায়, কিন্তু সার্কিটের কমপ্লেক্সিটি অনেক বেশি এটা মেইনটেইন করা, কারণ ওখানে তোমার ভোল্টেজ কারেন্ট দুইটাকেই কন্ট্রোল করতে হচ্ছে আলাদা ভাবে। সো ডেফিনেটলি সেটা তোমার মেইনটেইন করাটা খুব টাফ হয়ে যায়।
ঠিক আছে। সো আরো এরকম আছে তোমার, সেগুলোর উপরে বেস করে আইসিটাকে আমরা আসলে ডিফারেন্ট ভাগে আসলে ভাগ করতে পারি আর কি। তো এখানে প্রত্যেকটারই আসলে বর্ণনা এখানে দেওয়া আছে, তো আমি আর এইসব বর্ণনার মধ্যে গেলাম না। আর সিমসের ভিতরে কি স্যার এন টাইপ পিটে দুইটাই আছে? হ্যাঁ আছে, সিমস আলাদাভাবে বলবো আমি, এই জন্য আপাতত এখনো বলিনি আর কি। সিমসই আমাদের মূল টার্গেটেড পয়েন্ট, ওই জায়গাটাতে আমি আসবো আর কি। আচ্ছা, এখানে তোমার এই যে সিমস এবং বাইপোলারের মধ্যে পার্থক্য দেওয়া আছে আর কি, যে পার্থক্য কি, এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। Important. ডিফারেন্সটা হচ্ছে কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তারপরে তোমার এখানে ডিফারেন্ট টাইপস অফ ভিএলএসআই ডিজাইন আছে, সো সেটাকে ঠিক মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্ট টাইপস অফ ভিএলএসআই ডিজাইনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা আর কি। একটা হচ্ছে কি ফুল কাস্টম ডিজাইন, আর একটাকে বলি আমরা সেমি কাস্টম ডিজাইন আর কি। ফুল কাস্টম ডিজাইন হচ্ছে কি যেখানে তোমার সম্পূর্ণ নিজস্বতা আছে, তুমি তোমার সার্কিট ডেভেলপমেন্টের জন্য, কাইন্ড অফ মনে করো অ্যাপেল প্রত্যেক বছর বের করতেছে, ও রিসার্চ করে ওর মতো করে ও বের করতেছে, ও কারো উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, অ্যাপেল বলো। অন দা আদার হ্যান্ড তুমি এখন চলে আসো রিয়েলমিতে। রিয়েলমি, ওকে, রিয়েলমি যেটা করতেছে অলরেডি স্যামসাংকেই কপি করতেছে। স্যামসাংকে যদি তুমি মাদার কোম্পানি ধরে থাকো, যে বা ওরা সম্পূর্ণই গুগলকে ফলো করতেছে, ওরা লাইব্রেরি আছে, খালি ওদের কোম্পানিকে ওটার সাথে ট্যাগ করাই দিচ্ছে, ঠিক আছে। ওদের কিন্তু কোনো নিজস্বতা খুব বেশি বলে কিছু নাই, কিন্তু অ্যাপেলকে কিন্তু তুমি কপি করতে পারবে না। অ্যাপেলকে কপি করতে পারলে তাদের জন্য অনেক কিছুই কপি হয়ে যেত, কিন্তু স্যামসাংকে কপি করে সেম জিনিসটাকেই রিয়েলমি হয়তো বা কম প্রাইসের মধ্যে নিয়ে আসতেছে, ঠিক আছে না। তার মানে ওইটাকে ও বেস্ট পয়েন্ট ধরে ওইটার উপরে কিছু কাজ করা ছিল, ওইটার উপরে